সুপ্রিয় দর্শক, চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর যে বিষয়টা আমরা ভয় পাচ্ছিলাম, যে বিষয়টা নিয়ে আতঙ্কিত ছিলাম, যে এই যে দিল্লি হামলার ব্যাপারে ভারতের মিডিয়াগুলো যে বাংলাদেশের সংশ্লিষ্টতার যে কথা বলেছে, সেই কথাটা আসলে কতটা বাস্তবসম্মত, তদন্ত বা যুক্তিসঙ্গত বা সত্য রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত ছিলাম বা সেই তদন্ত রিপোর্টের অপেক্ষায় ছিলাম। আজকে সেই তদন্ত রিপোর্টের উপরেই এই যে ভারতের ডেকান ক্রনিকল যে পত্রিকা, সেই পত্রিকা কিছু ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করেছে, যা দেখে গা শিহরিত হওয়ার মতো এবং ভয়ঙ্কর, বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর বিপদ সামনে আসছে তারই প্রমাণ বহন করছে। এবং যে বিষয়টা আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে এই তদন্তে যদি বাংলাদেশের সংশ্লিষ্টতা চলে আসে, তাহলে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি, এবং তারই দিকে আমরা কিন্তু অগ্রসর হচ্ছে এবং তারই নমুনা কিন্তু আমরা দেখছি। দিল্লি বোমা হামলায় সাইফুল্লাহ সাইফ ও ঢাকার যোগসূত্র, রাজনৈতিক সংকট নাকি মিথ্যা বয়ান, এই যে পত্রিকাতে ডেকান ক্রনিকলের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেখানে স্পেসিফিক কিন্তু বলা হয়েছে যে কোথায় কখন মিটিং করেছে এবং কোন কোন পয়েন্টে মিটিং করেছে, সমস্ত কিছু কিন্তু তারা তদন্তের যে রিপোর্ট সেটা কিন্তু তুলে ধরেছে। এবং এখানে অন্যতম সংযুক্ত হচ্ছে এই যে লস্করে তৈয়বার সাইফুল্লাহ সাইফ। বাংলাদেশ ভারত সম্পর্কের এক সংবেদনশীল মুহূর্ত আপনাকে জানাতে চাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি সম্প্রতি গাড়ি বোমা বিস্ফোরণের তদন্তে উঠে আসা ঢাকার 8টি সম্ভাব্য মিটিং, একটি জঙ্গি ছায়া, ভারতীয় সংস্থার দাবি এবং বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া। ঘটনাটি শুধু একটি নিরাপত্তা ইস্যু নয়, এটি বাংলাদেশের ভূরাজনীতি, জাতীয় নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের গভীর প্রভাব ফেলতে পারে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতীয় তদন্তে কি কি তথ্য প্রকাশ করা হয়েছে, সাইফুল্লাহ সাইফ নামে রহস্যময় ব্যক্তির যোগাযোগ, ঢাকায় কোন কোন এলাকায় মিটিং হয়েছে বলে দাবি, কেন ভারতের গণমাধ্যম বিষয়টিকে বড় করে দেখছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রিপোর্টগুলো সত্যি নাকি এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রচারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমরা আলোচনাটি বাংলাদেশের ভবিষ্যৎ এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে আলোচনা করব। আমরা একটু ঘটনায় যাওয়ার আগে পত্রিকাটা কি লিখেছে এবং কি এভিডেন্স দিয়েছে সেগুলো একটু আমরা দেখতে চাই। এই যে দিল্লি বোমা হামলায় সাইফুল্লাহ সাইফ, ঢাকার যোগসূত্র দাবি। দেখেন, ডেকান ক্রনিকল বহুল প্রচারিত একটা ইন্টারন্যাশনাল পত্রিকা, এবং এখানে কিন্তু বলেছে ইনভেস্টিগেটরস অলসো সাসপেক্টেড দ্যাট সার্টেন সাপ্লায়ার্স ফ্রম দ্য পাকিস্তান রিচড ওয়েস্ট বেঙ্গল and may have been used in the blast. Terms tracing the terror trial have already reached Murshidabad and launched a search for those who crossed into India from the Bangladesh through Rajshahi. মানে রাজশাহীর ভিতর দিয়ে এই যে ব্লাস্ট হয়েছে, তার ম্যাটেরিয়ালস গুলো যে গিয়েছে, তার একটা দাবি কিন্তু এই ডেকান ক্রনিকল করেছে। এবং ঢাকাতে তারা কোথায় কোথায় মিটিং করেছে এবং সম্ভাব্য সেই মিটিং গুলো কখন লগ ইন করেছে, প্রত্যেকটা রিপোর্ট কিন্তু এখানে তারা দিয়েছে। দেখেন, বনানী, গুলশান, মিরপুর, ধানমন্ডি, গুলশান, ঢাকা ইউনিভার্সিটি, বনানী, চিটাগং, মানে যখন যেখানে গিয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু তারা এভাবে ট্রেস করে বের করে ফেলেছে যে কিভাবে কোথায় এসেছে। তো আমরা এই ঘটনাটার জন্য সম্ভাব্য যে ঘটনা আছে এবং পরিণতিগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিশ্লেষণ করতেছি, এবং সেই বিশ্লেষণে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটা ভয়ঙ্কর পর্যায়ে আমাদের জন্য আসছে। দিল্লির বোমা হামলা ঘটনার সারসংক্ষেপে কি ঘটেছিল সেটা আমরা যদি একটু জানি। ভারতের রাজধানী দিল্লির ব্যস্ত এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বলেছে এটি হয়তো বিচ্ছিন্ন ঘটনায় বরং পরিকল্পিত হামলা। ডেকান ক্রনিকল এবং টাইমস নাও এর রিপোর্ট অনুযায়ী বোমা হামলায় ব্যবহৃত কিছু ইলেকট্রনিক অংশ পাকিস্তান থেকে এসেছে বলে সন্দেহ। হামলার আগে পরে ভারতের পশ্চিমবঙ্গ এলাকার কিছু অস্বাভাবিক গতিবিধি দেখা গেছে। আর সবচেয়ে আলোচিত একজন আন্তর্জাতিক অনলাইন জঙ্গি সাইফুল্লাহ সাইফ এর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। এই জায়গাটি পুরো কাহিনীকে বাংলাদেশে নিয়ে আসে। মানে এই সাইফুল্লাহ সাইফের যে বক্তব্য এবং তার কর্মকাণ্ড, পুরো কর্মকাণ্ডটা বাংলাদেশকে ইনভলভ করে হয়েছে। ভারতীয় তদন্তে ঢাকার 8টি মিটিং এর কথা বলা হয়েছে। ডেকান ক্রনিকলের প্রতিবেদনের দাবি, সাইফুল্লাহ সাইফ ভার্চুয়ালি এবং সরাসরি ঢাকায় 8টি জায়গায় বৈঠক করেন। তালিকার মধ্যে রয়েছে গুলশান, বনানী, মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, প্রাইভেট অফিস, রেন্টেড রুম, অনলাইন এনক্রিপ্টেড গ্রুপ মিটিং। তাদের ভাষায় এই মিটিংগুলোতে পরিকল্পনা করা হয় ভারতীয় ভূখণ্ডের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা নিয়ে। যদিও ভারত এই তদন্তের পূর্ণাঙ্গ নথি এখনো প্রকাশ করেনি, তবু গণমাধ্যমগুলো তথ্যগুলো লিক হয়ে ছড়িয়ে পড়েছে, এবং যে তথ্যটা ছড়িয়ে পড়েছে এটা বাংলাদেশের জন্য মারাত্মক এবং ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে বলেই আমি মনে করি।
এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে সত্যি কেউ কি ভারতে বোমা হামলার সঙ্গে সরাসরি যুক্ত? এটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন বা অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযোগের সূচনা কিভাবে হলো? ভারতীয় মিডিয়ার দাবি, সাইফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগে ছিলেন, এনক্রিপ্টেড ভিডিও কলে ক্যাম্পাসের অভ্যন্তর থেকে এক বৈঠকে অংশগ্রহণ করেন। ক্যাম্পাস ভিত্তিক কিছু উগ্র রাজনৈতিক গ্রুপ তাকে সমর্থন দিচ্ছিল। এই জায়গাটি বাংলাদেশের ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে জাফর ইকবাল স্যার বলেছে যে একটা কমপ্লিটলি মাদ্রাসায় পরিণত হয়েছে, আমরাও বলি যে এটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আমরা বলতে পারি। এটা টোটালি একটা মাদ্রাসা এতিমখানায় পরিণত হয়েছে। কারণ যারা অন্যের দান খয়রাতে পড়াশোনা করে এসেছে সেই মাদ্রাসা থেকে এসে তারা এখানে রাজা-বাদশাহ হয়েছে, তারা এখানে সরকার হয়েছে, তারা এখন সেনাবাহিনীকে গালিগালাজ করে, তারা এখন প্রশাসনকে গালিগালাজ করে, পুলিশকে গালিগালাজ করে, তারা মানুষ কি মনে করে না। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা। আমরা দেখেছি কোনো সময় যদি মাদ্রাসাকে জায়গা দেওয়া হয়, আপনি যদি তার বাড়ির পাশে জায়গা দেন, 2 দিন পর আপনার বাড়ি দখল করতে আসবে। এটা এই মাদ্রাসা এবং হুজুরদের একটা নৈমিত্তিক ক্যারেক্টার, এবং এই বিষয়টা আমি আমার জীবনে অনেক জায়গাতে লক্ষ্য করেছি। যদি কোনো মোল্লাকে আপনি কোনো সুযোগ দেন, খেতে দিলে শুতে চাইবে, শুতে দিলে ঘুমাতে চাইবে, আর ঘুমাতে দিলে বাড়ি দখল করতে চাইবে। এটা হচ্ছে এই মোল্লাদের, এবং তারই নমুনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এই জঙ্গিদের দেখছি। অপরের খেয়ে, অপরের মানুষের জনগণের খেয়ে, এই রাষ্ট্রের জনগণেরটা খেয়ে তারা পড়াশোনা করে এখানে এসেছে, আর এখানে এসে সেই জনগণের উপরেই তারা ছড়ি ঘুরাচ্ছে। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী, আমি বলেছি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যে যেটা ঘটেছে, বাংলাদেশ সরকার বলেছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত প্রচার। এটা বাংলাদেশ সরকার বলতেই পারে, বাংলাদেশ সরকার তো মানে অস্বীকার করবে, কিন্তু অস্বীকার করলেও বাংলাদেশ সরকারের ভিতরে যে বিশেষ কিছু ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে এই যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স কিন্তু লাপাত্তা, যে একটা ছুটি নিয়ে গিয়েছিল 9 নভেম্বর পর্যন্ত তার ছুটি ছিল, তারপরে কিন্তু তার চলে আসার কথা, কিন্তু সে কিন্তু আজ পর্যন্ত, আজকে 21 নভেম্বর ফিরে নাই, সে কিন্তু পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে বাংলাদেশ থেকে যে বোমা হামলার যে চক্রান্তটা করা হয়েছে, এবং সেই চক্রান্তটা যে বাংলাদেশ থেকে করা হয়েছে, এবং সেখানে যে স্বরাষ্ট্র সচিব নসিমুল গনি হতে শুরু করে কিছু উপদেষ্টা, আসিফ নজরুল হতে শুরু করে বেশ কিছু উপদেষ্টা জড়িত, সেটা সে প্রমাণ পেয়ে সে আতঙ্কিত হয়েছে, এবং সেই আতঙ্ক থেকে সে বুঝেছে যে ভবিষ্যৎ খুব খারাপ, এবং সে কারণে সে পালিয়েছে। এটা বলে আমি আমার বিশ্লেষণে আমি মনে করি এজন্যই সে পালিয়েছে। এবং আপনারা জানেন নসিমুল গনিও আজকে প্রায় 10 থেকে 12 দিন পাকিস্তানে গিয়ে পালিয়ে আছে। এদিকে ভারত বলছে আমাদের কাছে ডিজিটাল ফরেনসিক রিপোর্ট আছে, এবং সেই রিপোর্টে আসল সত্যটা কিন্তু তুলে ধরা হচ্ছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এই ঘটনাগুলো বা এই তথ্যগুলো কিন্তু সত্য। রাজশাহী রুট ও সীমান্ত অতিক্রম নিয়ে একটা সন্দেহ আছে। ভারতীয় পুলিশ বলছে কয়েকজন সন্দেহভাজন রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। আমি যেটা আপনি ডেকান ক্রনিক্যাল রিপোর্টেও বললাম, পশ্চিমবঙ্গের কিছু স্লিপার সেল সক্রিয় আছে বলে তথ্য দিয়েছে। হামলায় ব্যবহৃত ডিভাইসের কিছু অংশ এই এলাকায় পাওয়া গেছে। যদিও এসব দাবি নিশ্চিত প্রমাণ ছাড়া জনসমক্ষে এসেছে, তবু ভারত অভ্যন্তরীণ এই তথ্যগুলো রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়া যে রিপোর্ট তা ভিত্তিহীন, প্রমাণহীন এবং আমাদের সরকারের বিরুদ্ধে অপপ্রচার। তিনি আরো বলেন, বাংলাদেশের ভূখণ্ড কখনোই ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়নি। সহযোগিতা চাইলে বাংলাদেশ তা দিবে। তদন্তের নামে রাজনৈতিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। তার এই বক্তব্য বোঝা যায় ঢাকা ও দিল্লির মতো রাস্তাটি খুবই জটিল এবং ভয়াবহ হয়ে গেছে। আমি ওনার উত্তরে, এটা ভারতের উত্তর দেওয়া দরকার না, আমি ওনার উত্তরে দিচ্ছি। এই যে সাবেক স্বরাষ্ট্রপতি লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমান এর আগে 10 ট্রাক অস্ত্র এই যে অনুপ চেটিয়ার মাধ্যমে ভারতে পাঠাতে চেয়েছিল, বা ভারতকে অস্থিতিশীল করার জন্য এই অস্ত্র বাংলাদেশ হয়ে যে গিয়েছিল, সেটা কি বাংলাদেশের দায় নয়? সেটা কি বাংলাদেশ চেষ্টা করেনি? আজকে যারা করেছিল তারাই তো আপনার সাথে আছে। তার মানে ভারত তো নির্দ্বিধায় বলতে পারে যে এই ভারতকে অস্থিতিশীল করার যারা কুশীলব, সেই কুশীলবদের নিয়ে যেহেতু যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং জঙ্গি তৎপরতা চালাচ্ছেন, তখন যুক্তিসঙ্গত ভাবেই ভারত এই অভিযোগ করতে পারে, এবং এই দাবির সাথে আমি একমত। একটি তথ্য প্রচলিত, ভারত কখনো কোনো প্রতিবেশী দেশের আঞ্চলিক পরিবেশ নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা উদ্বেগ এই কথাটা ব্যবহার করে থাকে। এই ঘটনা তেমন কিছু, এটা কি এরকম কিছু হতে পারে? কিছু বিশেষজ্ঞের মতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, দিল্লি তার প্রভাব বজায় রাখতে চায়, অবশ্যই চায়, দিল্লি তার নিরাপত্তার স্বার্থে তার প্রভাব বজায় রাখবে, এটাই স্বাভাবিক। তাই ঢাকার উপর চাপ বাড়াতে এই বিষয়গুলো সামনে আনা হচ্ছে। অন্যদিকে ভারতের নিরাপত্তা সংস্থা গত 1 বছর ধরে জঙ্গি আন্দোলন নিয়ে কিন্তু উদ্বিগ্ন।
তারা যদি সত্যি কোনো যোগাযোগ খুঁজে না পেয়ে থাকে তবে বিষয়টি স্বাভাবিকভাবেই উদ্বেগজনক। দুদিক থেকেই সম্ভাবনা আছে। এবং বাংলাদেশে আমরা নাগরিক হিসেবেই দেখছি যে ইউনূস এবং ইউনূসের গংরা বাংলাদেশে যে ভয়ের রাজনীতি, জঙ্গি রাজনীতি শুরু করেছে, তার মাধ্যমে বাংলাদেশ একটা যে ভয়ঙ্কর জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা এখন বাংলাদেশের জনগণের কাছে দিনের আলোর মধ্যে স্পষ্ট। জনগণই এটা নিয়ে উদ্বিগ্ন। ভারত তো দুর্কিবাদ। এই ঘটনা শুধু একটি দেশের বিষয় নয়, এর প্রভাব পড়বে ভারত বাংলাদেশের সম্পর্কে, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক জঙ্গি নেটওয়ার্কের বিস্তার এবং আন্তর্জাতিক কূটনীতিতেও কিন্তু এই প্রভাবটা পড়বে। বাংলাদেশের রাজনীতিক অস্থিতিশীল থাকলে স্লিপার সেলগুলো সক্রিয় হওয়ার সুযোগ বাড়ে, বিদেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় হয়, প্রতিবেশী দেশের সঙ্গে অবিশ্বাস বাড়ে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জটিল নিরাপত্তা ভারসাম্যের একটি কেন্দ্র হিসেবে বজায় আছে। এই সময় নিরাপত্তার কোনো ফাঁক কোনো বড় সংকটের তৈরি করতে পারে এবং তারই লক্ষণ কিন্তু আমরা এখন দেখছি। দুই ধরনের সম্ভাবনা রয়েছে। সিনারিও যদি আমরা একটা বলি, ভারতের দাবি যদি সত্য হয়, বাংলাদেশের নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে, জঙ্গি নেটওয়ার্ক নতুন জায়গা করে নিয়েছে এবং প্রশাসন পর্যন্ত নজরদারি করতে পারছে না। আসলে প্রশাসন নজরদারি করবে কি? প্রশাসনই তো এখন জঙ্গি হয়ে গেছে, বা জঙ্গিদেরকে এই ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক, সেও হচ্ছে একজন জঙ্গি। আপনি স্বরাষ্ট্র সচিব, সেও একজন জঙ্গি। হিজবুত তাহরিরের সদস্য এবং তারা প্রতিষ্ঠাতা সদস্য, তারা হচ্ছে এখন রাষ্ট্র চালাচ্ছে। যদি দাবি রাজনৈতিক হয় তাহলে বাংলাদেশ চাপের মধ্যে থাকতে একটি কৌশল, দিল্লি নিজের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে অভিযোগ তুলছে, এরকম একটা কথা আসতে পারে। আঞ্চলিক রাজনীতিকে নিজেদের মতো চালিত করার চেষ্টা চালাচ্ছে। উভয় ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন। আলটিমেটলি ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়, ভারতের যে যদি নিরাপত্তা সংকটে ভোগে, সেটার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়বে। আলটিমেটলি এটা ক্ষতি কিন্তু বাংলাদেশের জন্য হবে। বিশ্লেষক হিসেবে আমি বলবো, ঢাকার উচিত ভারতের সঙ্গে যৌথ তদন্ত আগানো, সাইফের আন্তর্জাতিক যোগাযোগগুলো প্রকাশ করা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংযোগ যদি ভুল হয় তবে আনুষ্ঠানিক প্রতিবাদ বা প্রমাণগুলো তুলে ধরা, সীমান্তে নজরদারি বাড়ানো, চরমপন্থী গ্রুপগুলো পর্যবেক্ষণে রাখা। আসলে এগুলো আমি বলছি, কিন্তু বা ইউনূস সরকার তো এগুলো কিছু করবে না। এই ইউনূস এগুলো করবে না এই কারণে যে পাকিস্তানের সাথে মিলে জঙ্গি ব্যবহার করে দেশকে ধ্বংস করাই তো তার মূল লক্ষ্য। সুতরাং আমি ভালো বুদ্ধি তাকে দিব বা দেশ বাঁচানোর কথা বলবো, সেটা সে করবে না, কারণ দেশ ধ্বংস করাই তার মূল লক্ষ্য। কারণ এই বাংলাদেশকে খোবলা করা, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানানোই হচ্ছে ইউনূসের এজেন্ডা, যেটা সে আমেরিকা থেকে এবং পাকিস্তান থেকে নিয়ে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরাপত্তা ইস্যু কখনো রাজনৈতিক প্রচারের অংশ হতে পারে না। দিল্লি বোমা হামলার তদন্ত এখনো শেষ হয়নি। সত্যি কি ঢাকার সঙ্গে যোগাযোগ ছিল, নাকি এটি আরো বড় কোনো ভূ রাজনৈতিক গল্পের অংশ? এই প্রশ্নগুলো এখন উত্তর সময় দিবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার চিত্র দ্রুত বদলাচ্ছে এবং বাংলাদেশ এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রস্তুত থাকতে হবে। এবং তার অলরেডি নমুনা কিন্তু আমরা দেখেছি। খলিলকে অজিত দোভাল কিছু মেসেজ দিয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে তারা একটা টাইমলাইন দিয়েছে এবং এর ভিতরে যদি ব্যবস্থা না হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে, সে কথা কিন্তু সে বলেছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতের দাবিগুলি সত্যি? যদি রাজনৈতিক ঢাকার কোনো অংশ জঙ্গি প্রভাব ব্যবহার সম্ভব, নাকি এটি অতিরঞ্জন? ভারত বাংলাদেশের সম্পর্ক কি এই ঘটনার কারণে নতুন সংকটে পড়বে? সংকটে পড়ে গেছে, সংকটে পড়বে কি, মানে আরো সংকট কি বাড়বে কিনা, আমি সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। তো দর্শক শুনলেন, আমি টোটাল জিনিসটা আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি। এই পত্রিকাটা আপনার যে ডেকান নিউজকে রেফারেন্স করে যে নিউজটা করা হয়েছে, সেখানেও কিন্তু স্পষ্ট বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এবং আমাদের জন্য ভয়ঙ্কর আশানি সংকেত যে আমরা সম্ভাব্য একটি সার্জিক্যাল স্ট্রাইক বা একটা যুদ্ধের সম্মুখীন আছি এবং যে কোনো সময় ভারত তার দেশের নিরাপত্তার সাথে এই ব্যবস্থাটা নিবে বা নিশি, যা আমি দেখছি। তো প্রস্তুত থাকতে হবে আমাদেরকে, বিশেষ করে ইউনূস সরকারের এই পিচাস ইউনূসকে প্রস্তুত থাকতে হবে। এই দেশকে ধ্বংস করার জন্য এই ইউনূসের বিচার এই বাংলাদেশে একদিন করতে হবে। যে রায়, ফাঁসির রায় শেখ হাসিনাকে দিয়েছে, সেই ফাঁসির রায় ওর গলাতেই পড়াতে হবে এই দেশকে ধ্বংস করার জন্য। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য।